তারেক রায়হান একজন প্রখর ইসলামিক মনস্তাত্ত্বিক মানুষ। তার জীবন, চিন্তাধারা সবই কঠোর নিয়মকানুনে আবদ্ধ। এসব গানবাজনা, উশৃঙ্খল কাণ্ড কারখানা তার মোটেও পছন্দ না। তাই সে নিজের মেয়ের বিয়েটা ঘরোয়া, শান্তিপূর্ণ ও ইসলামিক নিয়মকানুন মেনে দিতে চেয়েছেন। তাই তেমন বড় কোনো ঘটা করে আয়োজন করেননি। কিন্তু এই মুহূর্তে আহাদ রাজার চরম উগ্র আচরণ তার সমস্ত ধৈর্যকে চ্যালেঞ্জ করেছে। একবার স্পষ্টভাবে নিষেধ করার পরও আহাদ রাজা কোনোভাবেই থামেনি। তারেক রায়হান ভালো করেই বুঝতে পারলেন আহাদ ইচ্ছাকৃতভাবে এমন করছে, হয়তো তাকে উত্তেজিত করার জন্য। গম্ভীর কণ্ঠে তিনি পুনরায় সতর্ক করলেন, এসব বন্ধ করুন, যা করার এখন থেকে দূরে গিয়ে করুন। কিন্তু গানের তীব্র শব্দে আহাদ রাজার কানে সে কথা পৌঁছালো না। হৃদির দিকে তাকিয়ে সে এক চোখ টিপে দিয়ে সেই মিউজিকের তালে দুলতে লাগলো। তারেক রায়হান এবার মেয়ের দিকে কঠোর নজর রাখলেন। হৃদি বাবার কঠোর দৃষ্টি লক্ষ্য করে স্বাভাবিকভাবে চিবুক নামিয়ে নেয়। তিনি নিজের মেয়ের হাত ধরে টেনে ঘুরে এক পা বাড়াতেই আচমকা থেমে গেলেন। কপাল ভাঁজ করে পেছনে ফিরে দেখে তার মেয়ের অন্য হাত আহাদ রাজা ধরে রেখেছে বললে ভুল হবে। সরাসরি স্পর্শ না করে সে নিজের ওড়নার এক অংশ হৃদির হাতে পেঁচিয়ে ধরে রেখেছিল। গানের তীব্র শব্দ থেমে যেতেই মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সবাই অবচেতনভাবে তাকিয়ে আছে, যেন প্রত্যেকের মনে প্রশ্ন, এবার কি ঘটবে। তারেক রায়হান এবার একটু বেশি রেগে গেলেন, তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন। এমন ক্ষমতাশীল মানুষের সাথে তো আর রেগে দু চারটা কথা বলে সমাধান করতে পারবেন না। তাই কণ্ঠের দৃঢ়তা রেখেই বললেন, দেখুন মিস্টার, আমি কোনো ঝামেলা চাই না, আমার মেয়ের হাত ছাড়ুন। আহাদ হেসে ঠোঁট কামড়ে ধরল, অতঃপর এক কদম এগিয়ে এসে বলল, যদি ছাড়ারই হতো তাহলে ধরলাম কেন? তারেক রায়হান কপালে ভাঁজ করে প্রশ্ন করলেন, কি চাইছেন আপনি? আপনার মেয়েকে দিয়ে দিন। একদম সরাসরি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল আহাদ। তারেক রায়হান এটারই ভয় পেয়েছিলেন। এর আগেও তিনি আন্দাজ করেছিলেন, কিন্তু এবার সরাসরি আহাদ রাজার বলা কথাটা তার ভয়কে আরও তীব্র করে দিল। তবুও কাউকে বুঝতে না দিয়ে নিজের মনে শক্ত রাখার চেষ্টা করে বললেন, রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছেন মিস্টার? তাহলে চলুন বাসায় যাই। এই বলে সে হৃদির হাতে পেঁচানো ওনার অংশটা টেনে কয়েক কদম এগিয়ে গেল। কিন্তু বাকি সবাই সেখানেই কেমন থ মেরে দাঁড়িয়ে আছে। আহাদ এবার থেমে ঘুরে তাকালো। এমন সময় সেখানে আরও ৫-৬টা গাড়ি এসে থামে। ততক্ষণে আহাদের বাবা, মা, চাচা গাড়ি থেকে বেরিয়ে আসে। তারেক রায়হানকে দেখে আফরোজা শেখ সামান্য লজ্জিত হলেন, কিন্তু আমজাদ মির চোখের ইশারায় ভরসা দেন তিনি সামলে নেবেন। হৃদির মামা নুরুল আমিন আমজাদ মিরের কাছে গিয়ে উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করলেন, এসব কি ভাই? আপনার বড় ছেলে কোথায়? আর আপনার ছেলে এসব কি উচ্ছৃঙ্খল করছে? আমজাদ হাতের ঘড়ির দিকে তাকিয়ে একটু ভঙ্গি করে বললেন, এখানে দাঁড়িয়ে সব শুনবেন নাকি বাসায় যাওয়ার অনুমতি হারিয়ে ফেলেছি? ছি ছি ছি, কি বলছেন? অবশ্যই বাসায় যাবেন, চলুন। নুরুল আমিন হাতের ইশারা করে সামনে এগিয়ে গেলেন। আমজাদ মির ছেলের দিকে তাকিয়ে চোখে ইঙ্গিত করে বুঝালেন হৃদির হাত ছেড়ে দিতে, কিন্তু আহাদ গায়ে মাখল না। আমজাদ মির এবার ছেলের কানের কাছে ফিসফিস করে বললেন, আহাদ, বেশি ঝামেলা করবি তো এখানে রেখে চলে যাব, তখন দেখব কিভাবে বিয়ে হয় তোর। আহাদ এবার হৃদির হাত থেকে নিজের ওড়নাটা সরিয়ে নিয়ে বাবার কানে ফিসফিস করে বলল, আমার বিয়ে না হলে বাসায় ফিরে তুমি ডিভোর্স করিয়ে দেব, কথাটা যেন মাথায় থাকে। লজ্জা করে না তোর? নিজের বাবাকে হুমকি দিচ্ছস? আহাদ মুখ ঢেকে হালকা লজ্জা দেখানোর ভঙ্গি করল। লজ্জা পেয়েছে, হয়েছে। আমজাদ মির ছেলের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, অতঃপর সবাই একসাথে ওপরে চলে যায়। নিচে গাড়ির পাশে তাদের গার্ডরা সার দিয়ে দাঁড়িয়ে রইল। বাহিরে দিনের আলো অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে, তবে ড্রয়িং রুমের সাজসজ্জার ছোট্ট ছোট্ট লাইটের ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়েছে, যেন এক অদ্ভুত থমথমে আবহাওয়া তৈরি করেছে। হৃদি নিজের রুমে বিছানায় বসে আছে, ভেতরে ভেতরে অস্থিরতায় ছটফট করছে। পাশের আনিকাও তার সঙ্গে একই অস্থিরতায় কেঁপে উঠছে।
ওপরে আসার পর সবাই নীরব হয়ে বসে আছে। কেমন থমথমে এক নীরবতা, যেন এখন কি ঘটতে চলেছে সেটার অপেক্ষাই করছে। ঠিক সেই সময় আফরোজা শেখ স্বরে কিছুটা অপরাধী ভাব নিয়ে বললেন, ভাইজান, আমি কি বলবো জানি না, এতক্ষণে হয়তো সব বুঝে গেছেন। আসলে আমি তার কথা আটকে গেল তারেক রায়হানের নড়াচড়ে। তারেক রায়হান মেরুদণ্ড সোজা করে পেশি টান টান করে বসলেন। মুখে কেমন একটা রূঢ় ছাপ, যেন এখন সামনে বসা সবার কথা শুনতে অনাগ্রহী। তখনই আমজাদ মির গলা পরিষ্কার করে বললেন, দেখুন ভাইজান, আমার স্ত্রী জানতো না যে তার আধা পাগল ছেলে আর আপনার আধা পাগল মেয়ে দুজন একে অপরকে ভালোবাসে। তাহলে সে কখনোই আদনানের সঙ্গে এই বিয়ে ঠিক করতো না। তারেক রায়হান তখনও স্থির হয়ে বসে আছে। আফরোজা শেখ স্বর নরম করে বললেন, এখন যা হওয়ার তা হয়ে গেছে ভাইজান, আর কিছু বলার মুখও নেই আমার। তবুও ছোট মুখে একটা বড় আবদার করছি, আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দেন। আদনানের জন্য হোক, আর আহাদের জন্য হৃদিতাকে আমি একইভাবে আগলে রাখব। তারেক রায়হান হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। এতে উপস্থিত সবাই হকচকিয়ে তাকালো, চোখে এক ধরনের দৃঢ়তা। আহাদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, আমি আপনাদের বড় ছেলের সাথে বিয়ে ঠিক করেছিলাম, এখন যেহেতু সেটা হচ্ছে না, আপনারা দয়া করে আসতে পারেন। এই বলে তিনি দুহাত জোর করলেন, শান্ত দৃষ্টি কিন্তু দৃঢ় ভঙ্গিতে। তার কথা শুনে সাথে সাথে আহাত তেড়ে আসতে চাইল, কিন্তু তাৎক্ষণিকভাবে আশফাক মীর তাকে টেনে ধরে রাখল। আমজাদ মীরও উঠে দাঁড়ালেন, তারেক রায়হানের কাছাকাছি এসে দাঁড়ালেন। এবার তার মুখের ভঙ্গি বদলে গেল, ঠোঁটে একরকম রহস্যময় হাসি, ভীতিকর কিন্তু শান্ত কণ্ঠে বললেন, আমার ছেলের সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে আপনার। আমার ছেলে চাইলে আপনার সামনে থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা তাকে সেরকম কিছু করার থেকে দমিয়ে রেখেছি। এখন আপনি যদি সম্মতি না দেন তাহলে আর আমার কিছু করার থাকবো না ভাইজান। তারেক রায়হান ঠোঁটে হালকা হাসি রেখে উত্তর দিলেন, আমি আপনাদের সম্মান করি, তাই সম্মানের সঙ্গে বলছি, আমি আমার মেয়েকে কিছুতেই আপনার উগ্র ছেলের হাতে তুলে দিতে পারবো না, ক্ষমা করবেন। তার কথা শেষ হতে না হতেই পাশ থেকে আঁচড়ে পড়ল আহাদের উন্মত্ত উগ্রস্বর। এই উগ্র আহাদ রাজাকে আপনার মেয়ে ভালোবাসে শ্বশুরমশাই। তারেক রায়হানের চোখে তখন কঠোরতা ছড়িয়ে গেল। তিনি গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি আমার মেয়েকে জিজ্ঞেস করব, যদি সত্যি তাই হয় তখন ভেবে দেখব। এই বলে তিনি ইব্রাহিমকে ইশারা করে হৃদির রুমের দিকে গেলেন। হৃদি এতক্ষণ আড়ি পেতে সবই শুনেছে। এখন বাবাকে আসতে দেখে এক প্রকার শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাতের তালু ঘামে ভিজেছে, ঠোঁট শুকিয়ে এসেছে, বুকে অজানা চাপ, হৃদস্পন্দন দ্রুত বেড়ে চলছে। তারেক রায়হান মেয়ের মুখোমুখি হয়ে দাঁড়ালেন, চোখে একদম অদম্য দৃঢ়তা। যদিও সে এতক্ষণে সব বুঝতে পেরেছেন, তবুও নিজের মেয়ের মুখ থেকে শুনতে চাইলেন। আমি যা জিজ্ঞেস করব সরাসরি উত্তর দেবে। এক সেকেন্ড নীরবতার পর জিজ্ঞেস করলেন, তুমি কি আহাদ রাজাকে ভালোবাসো? হৃদি চিবুক তুলে এক ঝলক তাকালো বাবার দিকে, বোঝার চেষ্টা করলো তার বাবার চোখের গভীরে কি অনুভূতি লুকানো আছে। অতঃপর দৃষ্টি সরালো দরজার ফাঁকা দিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা আহাদের দিকে। আহাদ তখন চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে আছে, বুকে অজানা উত্তেজনা আর তার প্রেয়সীর উত্তরের অপেক্ষা। হৃদি সেই গভীর দৃষ্টি থেকে দ্রুত নজর সরালো। বুকে হালকা ধূপ ধূপ শব্দ, হৃদস্পন্দনের তীব্রতা শোনা যাচ্ছে, গলা আটকে আসছে। কোনো শব্দ বের করতে পারল না, শুধু অপর্ণিস মাথা নাড়ালো। তারেক রায়হান সেটা দেখে আবার কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, মুখে বলো, তুমি আহাদ রাজাকে ভালোবাসো? হৃদি আবারও অপর্ণিস মাথা ঝুলিয়ে বলল, বাসি। তার কথা ড্রয়িং রুম থেকে শোনা না গেলেও তার মাথা হালকা অপর্ণিস করার ভঙ্গি দেখে আহাদ উত্তর পেয়ে গেল। সে মাথা উঁচু করে সিলিংয়ের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, চোখ বন্ধ করে নিল পরম আবেশে। তার চোখের কোণে জমে থাকা এক বিন্দু উজ্জ্বল অশ্রু টাল সামলাতে না পেরে গড়িয়ে পড়ল। আহাদ সেটা বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে নিল। পাশ থেকে তার কাঁধে হাত রাখল শাহিন। আহাদ চমকে সেদিকে তাকিয়ে ঠোঁট চওড়া করে একটা হাসি ফোটালো। এদিকে তারেক রায়হান মেয়ের উত্তরে যেন একদম স্থির হয়ে আছেন। ইব্রাহিম অবিশ্বাসের সঙ্গে হৃদির দিকে তাকিয়ে রইলেন। এখন ভালো করে বুঝতে পারল তার বোনের এতদিন কিসের টানাপোড়েন ছিল।
রিদির মামা এগিয়ে এসে তারেক রায়হানের কাঁধে হাত রাখলেন, দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন, কি ভাবছো তারেক? তোমার মনে কি চলছে? তারেক রায়হান ধীরে পেছনে থাকা বেতের চেয়ারে বসে পড়লেন। তার মুখে কোনো শব্দ নেই, কোনো রং নেই, দৃষ্টি স্থির হয়েছে সামনের দেয়ালে। হঠাৎ ঈশানী এসে তার পায়ের কাছে বসে পড়ল, গলা কাঁপিয়ে বলল, আব্বু মেনে নাও না, অন্তত হৃদির খুশির কথা ভেবে মেনে নাও। আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, এবার আমার এই চাওয়াটা রাখো। 1 সেকেন্ড চুপ থেকে আবারও বলল, আমি আমার অতীত ভুলে গেছি আব্বু, বিশ্বাস করো। কিন্তু হৃদি পাবে না, ও আমার মতো শক্ত মনের না। দেখলে তো ওই দিন কি হয়েছিল। প্লিজ আব্বু মেনে নাও। ইব্রাহিমও এবার বোনের সাথে সহমত দিল। আব্বু, ঈশানী ঠিকই বলছে। জানি তুমি রিদির ভালোই চাইছো। এখন তোমার সিদ্ধান্ত নির্ভর করছে রিদির ভালো থাকার উপর। ও সব দিক থেকে দুর্বল আব্বু। তুমি যদি... ইব্রাহিমের কথার মাঝেই তারেক রায়হান হালকা হেসে ফেললেন, কিন্তু সেই হাসিতে কোনো খুশির আভা ছিল না, ছিল একটা বিদ্রূপ মাখা হাসি। ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন, তোমরা 2 ভাই বোন এমন বলছো যেন আমি ওর সৎ বাবা, আমি ওর ভালো চাই না। ইব্রাহিম মাথা নিচু করে বলল, আমরা সেভাবে বলি না আব্বু, আমরা শুধু বলতে চেয়েছি। তারেক রায়হান এক হাত উঁচু করে থামিয়ে দিয়ে বললেন, থাক, আর কৈফিয়ত দিতে হবে না। হৃদির দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। হৃদি বাবার দিকে তাকিয়ে দ্রুত মাথা নামিয়ে নিল। তারেক রায়হান এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি জানো আমি রাজনীতি পছন্দ করি না, তাই তোমাকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলাম। তবুও তোমার মা আর মামার কথায় আদনানের সাথে বিয়ে ঠিক করেছি। কিন্তু আমি কখনো চাইনি তুমি এমন একটা পরিবারে যাও। তোমার সুখের কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তুমি যখন ওই আহাদ রাজার সাথেই তোমার সুখ খুঁজে নিয়েছ, তখন আমারও এই বিয়েতে কোনো আপত্তি নেই। হৃদি হকচকিয়ে মাথা তুলে বাবার দিকে তাকালো, চোখে অবিশ্বাস। তার বাবা এত সহজেই মেনে নিলেন? ভাবতেই তার চোখের কোণে অশ্রুবিন্দু জমে এলো, মুখে হালকা হাসির রেখা। তারেক রায়হান মেয়ের মাথায় হাত রেখে দোয়া দিলেন, কিছু একটা পড়ে নিয়ে ফু দিয়ে শান্ত স্বরে বললেন, সুখী হও, তোমার বাবার দোয়া সব সময় তোমার সঙ্গে থাকবে। হৃদি একরকম ডুকরে কেঁদে উঠল, মুহূর্তেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। তারেক রায়হানও মেয়েকে জড়িয়ে কেঁদে ফেললেন। রুমে থাকা সকলের মুখে হাসি ফুটলেও বাবা মেয়ের আবেগী দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। প্রায় অনেকক্ষণ পর হৃদি রুম থেকে বেরিয়ে এলো। তাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই নড়ে চড়ে উঠল। আহাদ ভ্রু এগিয়ে আসে তার দিকে, তার বুকের ভেতরটা অস্থিরতায় ভরে আছে। হৃদির দিকে তাকিয়ে চোখের ইঙ্গিতে প্রশ্ন করে। হৃদি ফোঁস করে নাক টেনে হাতের পিঠে মুছে নিয়ে হালকা হেসে কেঁপে ওঠা স্বরে বলল, আব্বু, আব্বু রাজি। আহাদ এক মুহূর্ত হতভম্ব হয়ে স্থির দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎই অদ্ভুত এক উল্লাসে ফেটে পড়ল। রাজি? রাজি? শাহিন, কাজী কই? কাজী? তার এমন আচরণে সবাই হো হো করে হেসে উঠল, কিন্তু হৃদি একটু আহাদের কাছে এসে আবেশময় ভঙ্গিতে কণ্ঠ নিচু করে ফিসফিস করে বলল, আব্বু রাজি, কিন্তু আমি রাজি না। কথাটা শোনার সাথে সাথে আহাদের মুখটা ফুটা বেলুনের মতো চুপসে গেল। নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে রইল অসহায়ের মতো। হৃদি স্থির হয়ে হাত দুটো বুকে ভাঁজ করে কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলল, আপনি আমাকে হার্ট করেছেন, আমি আপনাকে বিয়ে করব না। আহাদ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, চোখে হতাশা আর অবিশ্বাস। হঠাৎই আবার ঠোঁটের কোণাগুলোতে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। সে খানিকটা ঝুঁকে কণ্ঠ নিম্ন করে বলল, আমার কিন্তু তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। দেখতে চাও সেই ক্ষমতা? চোখ বড় বড় হয়ে যায় হৃদির। না, করব তো, বিয়ে করব, তবে একটা শর্ত আছে। আহাদ কপাল গুছিয়ে ভ্রু তুলে প্রশ্ন করল, কি শর্ত? হৃদি আঙ্গুলের কোর কোণে কিছুক্ষণ হিসেব কষল, তারপর নিশ্চয়তা ভরা দৃষ্টিতে আহাদের দিকে তাকিয়ে বলল, 72 ঘন্টা, তার মানে 72 বার কান ধরে উঠবোস করতে হবে। আহাদের মুখে এক ঝলক বিস্ময়, কণ্ঠ হালকা উঁচু করল, হোয়াট? 72 বার? আর কান ধরবো আমি? এই আহাদ রাজা? ঠিক আছে, আপনার ইচ্ছা। হৃদি তার রুমের দিকে পা বাড়ালো, হালকা তৃপ্তি ও লজ্জা মিশে মনের মধ্যে খুশির স্ফুরণ। ঠিক তখনই আহাদের কণ্ঠ আবার তাকে থামিয়ে দিল। ওকে ওকে, আই এম ডুইং ইট।
আহাদ কান ধরার প্রস্তুতি নিতেই হৃদি মুখ টিপে একটু হাসল। চারদিকে একবার চোখ বুলিয়ে দ্রুত তাকে থামিয়ে দিল। কণ্ঠ সামান্য নিচু করে বলল, থাক, এখন ধরতে হবে না। আমারও তো একটা মান সম্মান আছে নাকি? তবে শাস্তি বকেয়া রইল। একটু হেসে হৃদি দ্রুত নিজের রুমে চলে যায়। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আহাদও ঘাড়ে হাত রেখে হেসে ফেলল। আজকে মে মাসের 24 তারিখ। এই দিনটা আহাদ আর হৃদিতার জন্য স্মরণীয় হয়ে থাকবে আজীবন। আজকের এই মুহূর্তটি তাদের অনুভূতি, তাদের না বলা ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে। হৃদি তাকে আবারও সুন্দর করে বউ সাজিয়ে এনে বসানো হয় কনের আসনে। তার অপর প্রান্তে বসে আছে আহাদ। তবে তার মুখের ঘোমটা আর সামনের ফুলের পর্দার জন্য আহাদের চেহারা অস্পষ্ট দেখা যাচ্ছে। হৃদির এক পাশে দাঁড়িয়ে আছে আনিকা, অন্য পাশে ঈশানী, আর আহাদের পাশে তার শাহিন, নাদিম আর শাহন, অন্য পাশে তার চাচা। ড্রয়িং রুম ভরে আছে এক উজ্জ্বল উত্তেজনায়। তানভীর কাজের সাথে মিলে সব ঠিকঠাক করে দিল। বড়রা সব পাশেই বসে আছে, কনের পাশে মহিলারা আর বরের পাশে সব পুরুষরা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজী সঠিক নিয়মে দোয়া পড়ে সমস্ত বিধিবিধান সম্পন্ন করে বরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাবা দেনমোহর? আহাদের ভ্রুজোড়া কুঁচকে গেল। পাল্টা জবাব দিল, মোহর দেব মানে? এই যুগে আমি মোহর কোথায় পাবো? মোহর তো ছিল সেই মোগল আমলে। আমি কোনো মোহর টোহর আনি নাই। আপনি বিয়ে পড়ান। তার কথায় মধ্যবয়স্ক কাজী কেসে উঠলেন। অপর প্রান্তে বসে থাকা হৃদি আর বাকি সবার মুখেও হাসি চলে আসলো তার উদ্ভট কথায়। এমন সময় শাহিন কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাই, মোহর মানে দেনমোহর, মোহরানা। কাজী সাহেব আপনাকে জিজ্ঞেস করেছেন দেনমোহর কত ধার্য করবেন। 1 সেকেন্ড ভাবার পর আহাদ বুঝল কোন দেনমোহরের কথা বলা হয়েছে। বিয়ের উত্তেজনার মধ্যে সে বেফাস ভুলেই গেছে। কাজীর দিকে তাকিয়ে সে একটু রাগী স্বরে বলল, সেটা বলবে তো? তা না করে ভিক্ষুকের মতো বলছে বাবা দেন মোহর। আশফাক মীর একটু ধমকের সুরে বললেন, চুপ থাক, নিজের বুঝতে ভুল হয়েছে সেটা স্বীকার না করে তেরামি করছিস। বেশি কথা না বলে এখন বল, দেনমোহর কত লিখব? আহাদ এবার ধীরে ধীরে ফুলের পর্দার ওপাশে বসে থাকা তার প্রেয়সীর দিকে তাকালো। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল। মায়াবী এক আভা ঘিরে ধরল তাকে। সে পকেট থেকে একটা কার্ড বের করে কাজীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে আমার সকল হালাল উপার্জন আছে। আমি আমার হালাল সম্পর্কে দেনমোহরও হালাল উপার্জনের মাধ্যমে আদায় করতে চাই। কাজী সাহেব নম্রভাবে পরিমাণ জানতে চাইলে আহাদ কার্ডের টাকার পরিমাণের হিসাব জানালো। কাজী আহাদের কথা মতো কাবিননামায় সেই পরিমাণ লিখে নিলেন। এরপর কাজী উঠে হৃদিতার সামনে গিয়ে বসলেন। তার কাছে তার মতামত চেয়ে বললেন, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। হৃদি চোখে অদ্ভুত আলোড়ন, হৃদয়ে আনন্দ আর কণ্ঠে শিহরণ মিশিয়ে কেঁপে উঠল। তবে কবুল বলতে বেশি সময় নিল না, গলা কাঁপিয়ে বলে ফেলল, আলহামদুলিল্লাহ, কবুল। কাজী নম্র স্বরে বললেন, আরও 2 বার বলতে হবে। মা, বলুন কবুল। হৃদির কাঁধে ঈশানীর হাত স্পর্শ করল, হালকা সমর্থন। আরেকবার কণ্ঠ কাঁপিয়ে বলল হৃদি, কবুল। তার বলা সেই শব্দে ঘর গুঞ্জরিত হলো। আহাদ পরম আবেশে চোখ বন্ধ করে সেই মুহূর্ত উপভোগ করল। কাজী এবার উঠে আহাদের কাছে এসে তাকে কবুল বলতে বললেই আহাদের সঙ্গে সঙ্গে উৎসাহ আর আনন্দের সঙ্গে ফটফট করে বলল, কবুল, কবুল, কবুল। ড্রয়িং রুমে উপস্থিত সবাই একসাথে হাসিতে ফেটে পড়লেন। আলহামদুলিল্লাহ বলে তারাও বিয়ে কবুল করল। এরপর কনে ও বরের স্বাক্ষর নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে নাম লিখল। মোনাজাতের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করা হলো। আনুষ্ঠানিকতা শেষে আহাদ তার সদ্য বিয়ে করা প্রেয়সীকে সরাসরি দেখতে চাইল। ফুলের পর্দার দিকে হাত বাড়াতেই হৃদির সামনে এসে দাঁড়ালো আনিকা, রাইসা আর তানভীর। তারা যেন এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে হৃদিকে আড়াল করে দিল। আহাদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি সমস্যা? রাইসা হেসে উঠে বলল, নতুন বউয়ের মুখ দেখতে হলে টাকা লাগবে দুলা ভাই। আজব, আমার বউ আমি দেখব, টাকা কেন দেব? তানভীর একগাল হেসে বলল, টাকাটা না দিলে বউয়ের মুখ দেখতে পারবে না দুলা ভাই। পাশ থেকে শাহিন তীক্ষ্ণ গলায় বলল, ভাই, এরা তো রীতিমতো চাঁদাবাজি করছে।
আনিকা এক আঙ্গুল শাহিনের দিকে তুলে বলল, এই একদম চাঁদাবাজি বলবেন না, এটা আমাদের প্রাপ্য, আমরা আমাদের পাওনা চাইছি। ইহ প্রাপ্য? কোন কালে বংশধর আপনি? ভাইয়ের থেকে প্রাপ্য চাচ্ছেন? একদম বংশধর নিয়ে কথা বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো। আনিকা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তাহলে কিন্তু বউ দিব না বলে দিলাম। আহাদ চট করে বলে ওঠে, এই একদম না। তোমাদের টাকা চাই তো? ঠিক আছে, দিব। তবে তার আগে আমার বউয়ের মুখ দেখতে হবে। এবার সরো সামনে থেকে, কুইক। আহাদের কথা অনুযায়ী তারা একপাশে সরে দাঁড়ায়। আহাদ ধীরে ধীরে তাকালো তার সামনে বসা সদ্য বিয়ে করা বউয়ের দিকে। লম্বা ঘোমটা টেনে রাখা সেই রূপকূপময় মুখে আহাদ তার কম্পিত হাত দুটো বাড়িয়ে ধীরে ধীরে সেই ঘোমটা তুলে দিতেই তার প্রেয়সীর লাজুক মুখে দৃষ্টি আটকে গেল। চিবুক নিচে নামানো, লজ্জায় গাল দুটো লাল চেরির মতো হয়ে আছে। আহাদ ধীরে তার চিবুক তুলে নিয়ে বলল, মাশাআল্লাহ। শাওনের দিকে হাত বাড়াতেই শাওন তার হাতে টাকার বান্ডেল তুলে দিল। আহাদ সেই টাকার বান্ডেল হৃদির মুখের সামনে কয়েকবার ঘুরালো, এমন যেন নজর না লাগে। এরপর হৃদি মাথার ওপর টাকা ছুঁড়তেই উড়ে চারদিকে ছড়িয়ে গেল। তানভীর আর রাইসা সেগুলো কুড়াতে ব্যস্ত হয়ে পড়ল। আর এই ব্যস্ততার মাঝেই আহাদ হঠাৎ এক ঝটকায় হৃদিকে কোলে তুলে নিল। হৃদি একরকম হকচকিয়ে গেল। চারদিকে চোখ বুলিয়ে দেখে সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। লজ্জায় আড়ষ্ট হলো তার শরীর। ফিসফিস করে বলল, কি করছেন? নামান আমায়। আহাদের সেই কণ্ঠস্বর কান পর্যন্ত পৌঁছালো না। সে তার প্রেয়সীকে কোলে নিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। তার এই কর্মকাণ্ডে কেউ একটুও বিচলিত হলো না, কারণ সবার ধারণা আছে আহাদ কি করতে পারে। তবে আফরোজা শেখ আবারও লজ্জিত অনুভব করলেন। সবার সাথে হাসি হাসি মুখে কথা বললেও ভেতরে ভেতরে তার ছেলের আচরণে সে খুবই তিক্ত। বাধ্য হয়ে এবার তারাও আহাদের পিছু পিছু বেরিয়ে যায়। হৃদির মামা আর ইব্রাহিম অনেক অনুরোধ করেছেন রাতের খাবারটা অন্তত খেয়ে যেন যায় তারা, কিন্তু সেই ছোট্ট অনুরোধটা তারা রাখতে পারল না তাদের এই অবাধ্য ছেলের কারণে। শেষমেশ নিচে এসে হৃদিকে সবাই বিদায় দিল। হৃদি একে একে তার মা, বাবা, মামা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসতেই সারি দিয়ে দাঁড়ানো গাড়িগুলো ধীরে ধীরে গলির শেষ প্রান্ত পেরিয়ে রাস্তায় উঠল। হৃদি জানালার বাইরে তাকিয়ে রইল পিছনে ফেলে আসা পরিবারের দিকে। রাতের আধো আলোয় গুলশানের সেই নির্জন এলাকাটা যেন এক মুহূর্তেই জেগে উঠল উৎসবের মতো কোলাহলে। মীর হাউজের গেট থেকে শুরু করে ছাদের কার্নিশ পর্যন্ত ঝুলছে ফুলের মালা আর ছোট ছোট হলুদ বাতির শিকল। মৃদু বাতাসে বাতিগুলো জ্বলছে, হলদেতে আলো জলজল করে জ্বলছে। সব কিছু মিলিয়ে মীর হাউজ একদম রাজকীয় আলোয় রঙিন হয়ে উঠেছে। গেট খুলতেই গাড়িগুলো সারিবদ্ধ হয়ে ঢুকলো ভিতরে। হালকা সরগোল হতেই আদনান ওপর থেকে নিজের রুমের জানালার পর্দাটা ফাঁক দিয়ে দৃষ্টি রাখল সেদিকে। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো গভীর, অদ্ভুত স্থিরতায় ভরা। আহাদ গাড়ি থেকে নেমে হৃদির জন্য অপেক্ষা করছিল। যে হৃদি নিচে পা রাখতে যাবে সাথে সাথে আহাদ তাকে আবার নিজের কোলে নিয়ে নেয়। হৃদি বুঝতে পারল প্রতিবাদ করেও লাভ হবে না, তাই সে হাতের কবজিতে আহাদের গলা পেঁচিয়ে ধরে নিজের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করল। এটা দেখে আদনানের ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো মৃদু হাসি ফুটে উঠল। সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অবশেষে তোর মতো পাগলেরও একটা ক্ষতি হলো। শত পাগলামি যুদ্ধ করে জিতে নিয়েছিস নিজের ভালোবাসাকে, আর আমি না পারলাম তোর মতো পাগলামি করতে, আর না পারলাম তোর থেকে তোর বোন চেয়ে নিতে। সেই 14 বছরের করা একটা ভুলের জন্য পূর্ণতা থেকে কয়েক কদম পিছিয়ে আছি আমি। শেষ কথাগুলো বলার সময় তার কণ্ঠে হালকা কম্পন হলো। চোখের ভেতর জমে থাকা অতীতের ছায়া যেন আবার জীবন্ত হয়ে উঠল। হঠাৎ দরজা টোকা পড়তেই ঘুরে তাকায় আদনান। আহিয়া দরজার ফাঁকা দিয়ে মাথা ভেতরে এনে উকি দিয়ে আছে। আদনানকে দেখেই সাথে সাথে সোজা হয়ে ভেতরে এসে দাঁড়ালো। মুখে অদ্ভুত দ্বিধা, যেন কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। আদনান গলায় একরাশ ক্লান্তি নিয়ে জিজ্ঞেস করল, কি কিছু বলবি? আহিয়া ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, বল। হৃদিকে নিয়ে সবাই চলে আসছে। আদনান ভ্রু জোড়া গুছিয়ে নিয়ে বলল, তো আমি কি করব? আপনি যাবেন না? আমরা তো সবাই ভাইয়ের রুমে ফিতা ধরার প্ল্যান করেছি।
আহিয়ার এই বোকা বোকা কথা শুনে আদনানের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। এক কদম এগিয়ে এসে চোয়াল শক্ত করে বলল, মাথা খারাপ তোর? বোকার মতো কথা বলছিস কেন? ভাসুর হয়ে এখন আমি যাবো বাসুর ঘরের ফিতা ধরতে? ডাফার। আহিয়া 1 সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে যায়। নিজেকে কোনোরকম সামলে নিয়ে গলা কাঁপিয়ে বলে, আসলে আমি বুঝতে পারিনি, আমি তো। আদনান এবার একটু পিছিয়ে যায়, চোখে হালকা তাচ্ছিল্য রেখা, ঠোঁটে এক বিদ্রুপ মাখা হাসি দিয়ে বলল, হা, তা বুঝবে কেন? তোর থেকে তো ভালো আতিবা বোঝে। তোর এই না বোঝার কারণে যত সব যন্ত্রণা আমার একা ভোগ করতে হচ্ছে। আদনানের শেষের কথাগুলোর সাথে মিশেছিল রাগ আর যন্ত্রণার মিশল। আহিয়া আর কিছু বলল না, শুধু ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে রাখল। আদনান সেদিকে তাকিয়ে হঠাৎ বুঝতে পারল সে একটু রূঢ় হয়ে গেছে। নাক টানার একটা ভঙ্গি করে নিচু গলায় বলল, সরি, আসলে আমার মাথা ব্যথা করছে, তাই একটু ঝাঁঝালো কথা বেরিয়ে গেছে। তুই যা এখন। আহিয়া সাথে সাথে ধরফর করে রুম থেকে বেরিয়ে গেল। আদনান তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের আড়াল হতেই নিজের ভেতরের ক্রোধটাকে নিভানোর জন্য সামনে থাকা সোফায় ধরাম করে এক লাথি মারল। সত্যি সত্যি তার এখন মাথা যন্ত্রণা করছে, তাই দুহাত দিয়ে চুলগুলো টেনে নিয়ে চোখ বন্ধ করে শান্ত থাকার চেষ্টা করল। আহাদ হৃদিকে নিয়ে মূল দরজায় আসতেই ভেতরে একরকম হুলস্থুল পড়ে গেল। সে এদিক ওদিক না তাকিয়ে সোজা ওপরে হাঁটা দিল, যেন এই কোলাহলের ভেতর থেকে নিজের পৃথিবীটা আলাদা করে নিতে চায়। হৃদি আহাদের কোলেই হালকা নড়াচড়া করে মুখ নিচু করে গুজে রাখলো তার বুকে। হৃদির কথায় তার সাথে আনিকা, তানভীর, রাইসাও এসেছিল তাদের সাথে। এখন তারাও আহাদ হৃদির পেছনে হাঁটছে। আহাদ সোজা নিজের রুমের সামনে আসতেই থমকে গেল সামনের দৃশ্য দেখে। ধীরে হৃদিকে নিজের কোল থেকে নামিয়ে রাখল। হৃদি মেঝেতে পা রেখে লাজুক মুখে সবার দিকে তাকালো এক ঝলক। আহাদের রুমের দরজায় আগে থেকেই লাল ফিতা ধরে দাঁড়িয়ে আছে আদিল, আহিয়া, শাহিন, নাদিম, শাওনও যোগ দিয়েছে তাদের সাথে। আহাদের মেজাজ খারাপ হয়ে গেল এসব দেখে। সব জায়গায় শুধু বাধা। কোথায় নিজের প্রেয়সীকে নিয়ে একটু একান্তভাবে মন ভরে দেখবে তা আর হতে দিল কই। আহাদের গলা ভারী হয়ে গেল, রাগে দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, তোরা আমার রুমের সামনে কি করছিস? আর এসব কি? বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের মতো ফিতা ধরে দাঁড়িয়েছিস কেন? আদিল একগাল হেসে ফিতা দোলাতে দোলাতে বলল, এই বর্ডার পার করতে হলে 5 লাখ টাকা দিতে হবে। আহাদের চোখ বড় হয়ে গেল। হোয়াট? 5 লাখ? আমার টাকা কি কাছে ধরে? আর তুই না থাইল্যান্ড ছিলে, তোকে কে আসতে বলেছে? আদিল একটু ভঙ্গিমা করে চোখ টিপে বলল, তোমার বিয়ে আমি আসবো না? যতই যাই হোক 5 লাখ টাকা তো আর মিস করতে পারি না, তাই না? মেবি। শেষ কথাটা বলে সে মুখ ঘুরিয়ে হৃদির দিকে তাকালো। হৃদি তখন আহাদের কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে লাজুক মুখে তাদের দিকেই তাকিয়েছিল। আহিয়া কুনুই দিয়ে আদিলকে ঘুঁতো মেরে বলল, বিভি আবার কি? বি মানে বিউটিফুল, ভি মানে ভাবি, বিউটিফুল ভাবি। শাহিন হেসে বলে উঠল, জিনিয়াস। সবাই একজোট হয়ে হেসে উঠল, কিন্তু আহাদের মোটেও হাসি পেল না, বরং আরও রেগে গেল। 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে দাঁত কিরমির করে বলল, 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে আমার রুমের সামনে থেকে সরে যা, কুইক। শাহিন এবার এগিয়ে এসে হাত গুটিয়ে নিয়ে বলল, না ভাই, সে আপনি যতই বলেন, আমরা আমাদের পাওনা না নিয়ে যাচ্ছি না। শাহিন। সরি ভাই, আজকে কাজ হবে না। এই সময় পেছন থেকে আনিকা হেসে বলল, রাইসা, এখন কারা চাঁদাবাজি করছে দেখো, আমাদের তো খুব বড় বড় কথা বলছিল। আহাদ এবার চরম আকারে খেপে গেল। তার চোখের মনি রাগে কাঁপছে, বুকের ভেতর জ্বালা করছে আগুনের মতো। নিচ থেকে একটানা তাদের হট্টগোল শোনা যাচ্ছে। আফরোজা শেখ সব শুনছিলেন, কপালে চাপা বিরক্তি। হালিমাকে ইশারা করতেই কাছে এগিয়ে আসলো। আফরোজা শেখের দৃষ্টি লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে আপা, কিছু বলবা? আফরোজা শেখের মুখে সেই চিরচেনা স্থির ভাব, কিন্তু চোখে অসন্তোষ স্পষ্ট। তিনি নিচের দিকে তাকিয়ে একটু বিরক্ত গলায় বললেন, রাত অনেক হয়েছে হালিমা, এখন সবাইকে নিচে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমার মাথা ধরেছে, আমি ঘরে গেলাম। তুমি হৃদিতাকে যা যা বোঝানোর দরকার বুঝিয়ে দিও। আমি তো শাশুড়ি হয়ে আর এসব বলতে পারি না।
হালিমা বেগমের একটু লজ্জা অনুভূতি হলো, নিচু গলায় বলল, আপা সম্পর্কে তো আমিও শাশুড়ি হই। তবুও আমার আর তোমার মাঝে তফাৎ আছে হালিমা। আহিয়ার সাথে যখন তুমি ফ্রি, হৃদিতার সাথেও নিশ্চয়ই ফ্রি হতে প্রবলেম হবে না। ঠিক আছে আপা, আমি দেখছি। হালিমা বেগম স্বামীকে ইশারা করে ডেকে ওপরে চলে গেল। আহাদ তখন রগে ফুঁসছে। কি আশ্চর্য, কেউ তাকে এক বিন্দু ভয় পাচ্ছে না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এক ঝটকায়। আশফাক মীরকে দেখার সাথে সাথে ফেটে পড়ল। চাচু, ওদের আমার চোখের সামনে থেকে যেতে বলো, তা না হলে থাপড়া এক একটা চেহারার নকশা পাল্টে দিব। আহাদের কথাটা শুনে তানভীর কপাল গুছিয়ে নিল। হঠাৎ বোধোদয় হলো এই কথাটা তো হৃদিও বলেছিল তাকে। তানভীর হৃদির কানে ফিস ফিস করল, তাই বলি, না খেয়েও তোর এত শক্তি এলো কোথা থেকে? হৃদি আহাদের পাশ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়েছিল। তানভীরের কথা শুনে মুখের ভিতর রেখেই বিড়বিড় করে বলল, চুপ থাক, তা না হলে উনি সত্যি সত্যি তোর চেহারা নকশা পাল্টাই দিবে। তানভীর দ্রুত চুপ হয়ে গেল। আশফাক মীর এগিয়ে এসে আহিয়াদের দিকে একবার তাকিয়ে নিয়ে আহাদকে উদ্দেশ্য করে বললেন, এত ঝামেলা না করে ওদের কথা মতন 6 লাখ দিয়ে দিলেই তো হয়। আহাদ চেঁচিয়ে উঠল, 6 লাখ? ওরা বলল 5, এখন তুমি এসে বলতেছ 6? আশফাক মীর ফিতার নিচে দিয়ে ভেতরে গিয়ে আহিয়া শাহিনদের সাথে যোগ দিয়ে বললেন, তখন তো আমি ছিলাম না, এখন আসছি যখন আমি ফাঁকা যাব কেন? আমাদের 6 জনকে 6 লাখ টাকা দিয়ে দে, কিপটেমি করিস কেন? আহাদ কটমট করে তাকালো হালিমা বেগমের দিকে, একরকম গর্জন করে উঠল, চাচি আম্মা। হালিমা বেগম দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। নিজের স্বামীর দিকে তাকিয়ে রেগে রেগে বললেন, তোমার কি লজ্জা শরম সব গেছে? ভাতিজার বাসর ঘরে বাচ্চাদের সাথে ফিতা ধরেছ? আশফাক মীর কাঁধ ঝাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, আশ্চর্য, আমি কি বুড়ো হয়ে গেছি? আর টাতিজা আমি চিনি না, টাকা দিবে, ঢুকতে পারবে, ব্যাস। তার কথায় সবাই সম্মতি জানালো। কেউ এক বিন্দু ছাড়তে নারাজ। বুকে হাত ভাঁজ করে ঠায় দাঁড়িয়ে রইল। হালিমা বেগম মাথা নাড়ালো তাদের কাণ্ডে, মুখে বিরক্তির ছাপ। আহাদ শেষমেশ আর কোনো উপায় দেখল না। শাহিন চেক বের করে দিতেই আহাদ চেকে সাইন করে দিল। এরপর ফিতা কাটতেই তাদের ওপর ফুল ছিটিয়ে দিয়ে ভেতরে ঢুকতে দিল। রুমে পা রাখতেই হৃদির ভিতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। আহিয়া এসেই তাকে খুশিতে জোরে জাপটে ধরল। হৃদি হালকা হাসার চেষ্টা করে আহিয়ার পিঠে হাত রাখল, আর চোখে তাকালো আহাদের দিকে। দৃষ্টি মিলতেই আহাদ এক চোখ টিপে দিল। এতে লজ্জা পেয়ে দ্রুত নজর সরিয়ে নিল হৃদি। কিন্তু সেই গোপন মুহূর্তটা দেখে ফেলল আদিবা। সে আহাদের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, ভাইয়া, তুমি রিদি ভাবি না আপু ভাবি? আদিবা দ্বিধায় পড়ল, বুঝতে পারল না কি বলে সম্বোধন করবে। তার কথায় উপস্থিত সবাই হেসে ফেলল। হালিমা বেগম হেসে মেয়েকে বোঝালেন, কি আপু ভাবি করছিস? ভাবি ডাকবি এখন থেকে। আদিবা মাথা নাড়িয়ে সংশোধন করে নিয়ে আবারও ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি ভাবিকে চোখ মারলে কেন? আমার বউকে আমিও চোখ মেরেছি, তাতে তোর কি? আহাদের এই সহজ স্বীকারোক্তিতে চোখ বড় বড় হয়ে গেল হৃদির। মুখটা আরও লাল হয়ে গেল। চোখ নামিয়ে গলা খুসখুস করে কেসে উঠল। হালিমা বেগম দ্রুত হৃদির পিঠ চাপড়ে ঋতুকে বললেন, ঋতু পানি নিয়ে আয়। ঋতু পাশের টেবিল থেকে এক গ্লাস পানি এনে দেয় হৃদিকে। হৃদি বিছানার এক কোণে বসে ঢকঢক করে পানিটা খেয়ে নেয়। হালিমা বেগম এবার মিষ্টি নিয়ে মিষ্টি মুখ করায় হৃদির। এরপর একে একে সবাই একটু করে হৃদির মুখে মিষ্টি দেয়। হৃদি মিষ্টি তেমন পছন্দ করে না, তবু শালীনভাবে সবাইকে খুশি রাখতে প্রতিবারই মুখে তুলে নিল এক টুকরো করে। কিন্তু মুখে বেশি মিষ্টি পড়তেই মুখটা বিকৃত হয়ে গেল। সেটাই নজরে পড়ল আহাদের। সে কণ্ঠে গম্ভীর করে বলল, এবার থামো সবাই, আর কত মিষ্টি খাওয়াবে ওকে? পরে দেখা যাবে আমার বউটারে পিঁপড়ার বংশধর তুলে নিয়ে গেছে। আশফাক মীর কটাক্ষ করে বলে উঠলেন, হ্যাঁ, পিঁপড়ার তো আর জীবন মায়া নেই। এই কথায় সবাই হো হো করে হেসে ফেলল। আরও কিছুক্ষণ চলল হাসি ঠাট্টার আমেজ। অবশেষে হালিমা বেগম সবাইকে নিচে পাঠিয়ে দিলেন খাওয়া দাওয়ার অজুহাতে। সবাই একে একে বেরিয়ে যেতেই ঘরটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। হৃদিতা তখনও চুপচাপ বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। তখন রুমে সে সম্পূর্ণ একা। বুকের ভেতর কেমন কেমন করছে তার।
সে ধীরে চোখ বুলালো চারপাশে। আহাদের সেই রুমটা সাদা আর লাল গোলাপের সাজে সজ্জিত। মেঝেতে আর সাদা বিছানায় লাল পাপড়ি ছড়ানো। রুমের প্রতিটা কোণায় জল করছে, জ্বলছে হলদেতে ক্যান্ডেল। সেই আলোয় হৃদির মুখে পড়ছে উষ্ণ ছায়া। মাঝে মাঝে মৃদু বাতাসে গোলাপের গন্ধ এসে তার নাকে সুরসুরি দিচ্ছে। সব কিছু মিলিয়ে তার কেমন অস্বস্তি অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি সে এর আগে কখনো অনুভব করেনি। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই কেঁপে উঠল তার কমল দেহখানা। চোখ তুলে তাকাতেই দেখে আহাদ দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নেই, কেমন করে চেয়ে আছে তার দিকে। হৃদির বুকের ভেতরটা ধকধক করে উঠল। চোখের পাতা কাঁপছে বারবার। নিঃশ্বাস রোধ করে শাড়ির এক কোণ মুঠোয় চেপে ধরল। আহাদ এক দীর্ঘ নিঃশ্বাস টেনে নিল, যেন বহু প্রতীক্ষার শেষে একটু স্বস্তি পেল সে। এক মুহূর্ত চুপ থেকে তাকিয়ে রইল তার প্রেয়সীর সেই লাজুক রাঙ্গা মুখের দিকে। সরু ঠোঁটের কম্পন, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম, কপালে ঝুলে থাকা চুলের গোছা, সব মিলিয়ে যেন এক পরিপূর্ণ চিত্রকর্ম। সেই মুখ দেখে তার ঠোঁটে পূর্ণতার হাসি ফুটে উঠল। সে একটু এগিয়ে হঠাৎই ধপাস করে বিছানায় এলিয়ে পড়ল। তার এমন আচরণে হৃদি ধরফর করে উঠে দাঁড়িয়ে গেল। আহাদ ঘাড় কাত করে ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। গলা খানিকটা ভারী করে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? হৃদি কেমন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। কোনো শব্দ বের হলো না মুখ দিয়ে। হাতের তালু ঘেমে যাচ্ছে এক নাগারে। আহাদ আবারও গলা নামিয়ে ডাকল, এদিকে এসো। হৃদি না সূচক মাথা নাড়ল, অর্থাৎ সে আসবে না। আহাদ সরু চোখ করে তাকালো, কণ্ঠে কঠোরতা এনে বলল, হৃদি, আমি দ্বিতীয়বার বলবো না। কিন্তু হৃদি একইভাবে ঠায় দাঁড়িয়ে রইল। আহাদের এবার মেজাজ খারাপ হলো। আজব, সে তো শুধু একটু কোলে মাথা রেখে শোবে বলেই ডাকছে, এর বেশি তো কিছু করতো নাকি? তবে এই আল্লাহর বান্দি তার অবদ্ধ অনুভূতিগুলোকে জাগিয়ে তুলল। সে একটা বাঁকা হাসি দিয়ে বিছানা ছেড়ে উঠতেই হৃদি দরজার দিকে ছুট লাগালো। তবে দরজা খুলে আর বের হতে পারল না। তার আগেই সেই দরজার সাথে পিঠ ঠেকে গেল। দুপাশে থেকে আহাদের হাতের বাঁধনে বন্দী হয়ে গেল সে। বাতাসে হৃদির নিঃশ্বাস জড়িয়ে আছে। ঠোঁট শুকিয়ে এলো, চোখ বড় বড় করে তাকিয়ে রইল আহাদের মুখের দিকে। কোনো রকম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, আমি না আপনার ভাবিজি হই, প্লিজ দূরে থাকেন আমার থেকে, কাছে আসবেন না। হৃদির কণ্ঠটা কেঁপে উঠল। ভয় আর লজ্জা মিলেমিশে অন্যরকম শোনালো। আহাদ হেসে ফেলল হৃদির কণ্ঠে এই অনুনয় শুনে। ঝুঁকে একদম কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমি ভাবিজির সাথে রোমান্স করব, আমার আপত্তি নেই। তাছাড়া আপনি আমার বিয়ে করা হালাল ভাবিজি, অধিকার আছে আমার। আহাদের ফিসফিস শব্দের সাথে সাথে তার তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ল হৃদির কানে। আহাদ মুখ তুলে ধীরে ধীরে হৃদির মুখোমুখি এনে থামল। হৃদি শক্ত করে চোখ বন্ধ করে আছে। এটা দেখে আবারও কিঞ্চিত হাসল আহাদ। মৃদু ফু দিয়ে বাতাস দিতে লাগলো হৃদির মুখে। এতে হৃদি আরও শিহরিত হলো। আচমকা আহাদ তাকে তুলে নিয়ে বসলো বিছানার পাশে। নিজেও হাঁটু মুড়ে বসলো তার সামনে। তার কোমল হাত দুটো নিজের উষ্ণ হাতের মুঠোয় নিয়ে নিল। কিন্তু হৃদি তখনও চোখ খুলছে না। আহাদ তর্জনী আঙ্গুল দিয়ে হৃদির চিবুক হালকা তুলে গলার স্বর খাদে নামিয়ে বলল, এই আল্লাহর বান্দি, এই তাকো আমার দিকে। হৃদি ধীরে ধীরে তার কম্পিত চোখ জোড়া খুলতেই দৃষ্টি মিলল আহাদের সেই গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত গভীর চাহনিতে। হৃদির সরু ওষ্ঠজোড়া তিরতির করে কাঁপছে। সে বেশ ভালো করেই বুঝতে পারছে এই মুহূর্তের ওজন। এমন সময় আহাদ তার উরুর ওপর তুলে নিল হৃদির পা দুটো। হৃদি হকচকিয়ে সরিয়ে ফেলতে চাইলে আহাদ শক্ত করে ধরে মাথা নাড়িয়ে ইশারা করে না সরাতে। হৃদির নড়াচড়া বন্ধ হয়ে যায়। একদম স্থির হয়ে শুধু তাকিয়ে থাকে সেই নির্লিপ্ত মুখটার দিকে। আহাদ পাঞ্জাবির পকেটে হাত দিয়ে একজোড়া চিকন সোনালি শব্দহীন পায়েল বের করে আনলো। শাড়ির পাড় উঁচু করে পরিয়ে দেয় হৃদির পায়ে। পায়েলের সোনালি রঙে কেমন ঝলমল করে উঠল তার ফর্সা পায়ের পাতা। সেই আলোয় আহাদের মুখেও এক অদ্ভুত তৃপ্তি ঝরে পড়ল। হৃদির চোখ ছলছল করে উঠল, ভিজে গেল চোখের পাপড়িগুলোও। অবচেতনই তার মনের কোণে এক অদ্ভুত লোভ জেগে উঠল। আহাদের গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়িগুলো একটু ছুঁয়ে দেখার খুব ইচ্ছে জাগল। আহাদ সেই চোখের দৃষ্টি লক্ষ্য করে নরম কণ্ঠে শুধালো, এভাবে তাকিয়ে কি দেখছ? হৃদি একটা ঢোক গলধারণ করে কণ্ঠ কাঁপিয়ে মিনমিন করে বলল,
আপনার গালের এই খোঁচা খোঁচা দাড়িগুলো খুব সুন্দর, একটু ছুঁয়ে দেখতে পারি? আহাদ 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল তার প্রেয়সীর এমন করুণ বাসনা শুনে। অতঃপর হৃদির ডান হাত তুলে নিয়ে নিজের গালে ছোঁয়ালো। হৃদির আঙ্গুলে সেই দাড়ির খসখসে ছোঁয়া লাগতেই শিরশির করে উঠল তার শরীর। আহাদ এবার সেই কোমল হাতটা নিজের তালুর মধ্যে এনে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। এতে হৃদির ছোটো মোটো হৃৎপিণ্ডটা আবারও কেঁপে উঠল। আহাদ হাত বাড়িয়ে হৃদির দুগালে স্পর্শ করল। কপালের ছোট্ট ছোট্ট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে একটু ঝুঁকে আসতেই হৃদি তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ল। আহাদের হাত মাঝপথে থেমে রইল। মুখটা ফুটা বেলুনের মতো চুপসে গেল। কিছুক্ষণ সেভাবেই বসে রইল। অতপর উঠে হৃদির সামনে গিয়ে দাঁড়াতেই হৃদি দুপা পিছিয়ে গেল। আহাদ এবার বুঝতে পারল তার প্রেয়সী তার কাছ থেকে দূরে যেতে চাইছে। বিরক্তিতে কপাল গুছিয়ে এলো। আরেক কদম আগাতেই হৃদি আবারও পিছিয়ে গেল। আহাদ এবার হাত মুষ্টিবদ্ধ করে রক সংযত করল। বিরক্তিতে মুখে দিয়ে হৃদির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি সমস্যা তোমার? হৃদি ইতস্তত করে শাড়ির আঁচলটুকু কসলাচ্ছে অবিরত। মিনমিন স্বরে বলল, খুব ক্ষুধা লেগেছে। আহাদের রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। সে এক ঝটকায় হৃদির মুখোমুখি হয়ে কণ্ঠ নামিয়ে বলল, এমন একটা সময় খেতে পেয়েছে তোমার? হৃদি জিভ দিয়ে শুকিয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে আহাদের থেকে দৃষ্টি সরিয়ে নিল। নিঃসংকোচে গলা নামিয়ে বলল, আসলে কাল রাত থেকে তেমন কিছু খাইনি, তাই আর কি। কথাটা শুনে আহাদের বুকের ভেতরে একটা মোচড় দিল। মুখের অভিব্যক্তি বদলে গেল। এক মুহূর্তে রাগ মিলিয়ে গেল মমতায়। সত্যি তো রাতের খাবার খেতে দেখেনি হৃদিকে। সে হৃদির হাত টেনে এনে আবারও বিছানায় কোনায় বসালো। আলতো করে তার গালে দুহাত রেখে শান্ত গলায় বলল, তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি, কেমন? হৃদি শুধু চোখের ইশারায় সম্মতি জানালো। আহাদ আর দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এতে যেন হৃদি স্বস্তির একটা নিঃশ্বাস নিল। তা না হলে আহাদের অমন ভরাট চাহনি তার সব কিছু কেমন এলোমেলো করে দিচ্ছিল। আর তাছাড়া হৃদির সত্যি সত্যি খিদেও পেয়েছিল। আহিয়া সবে ফ্রেশ হয়ে বিছানায় বসল। শরীর ক্লান্ত, কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্থির। চোখ বন্ধ করে ঘুম আসছে না। হঠাৎই তার মাথায় ঝলকে উঠল আদনানের কথা। তখন বলেছিল মাথা ব্যথা করছে। তারপর আর একবারের জন্য তাকে চোখে পড়েনি। এখন কেমন আছে? কোথায় গেল? খেয়েছে তো? এই ভাবনাগুলো হঠাৎই তার বুকের ভেতর কেমন একটা কাঁপন তুলল। ঠোঁট কামড়ে ধরে আহিয়া কিছুক্ষণ চুপ করে বসেছিল। একটা চিন্তা করল। অন্যটা কাঁধে তুলে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে সোজা আদনানের রুমের সামনে এসে থামল। একটু দ্বিধা নিয়ে দুবার দরজায় শব্দ করলো, কিন্তু কোনো সাড়া এলো না। আহিয়া এবার দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে রুমের চারদিকে চোখ বুলালো। রুমটা আধো অন্ধকারে ঢাকা, কিন্তু কোথাও আদনানকে দেখতে পেল না। আহিয়া একটু থেমে দাঁড়িয়ে রইল দরজার কাছে। কেমন একটা উদ্বেগ চেপে বসলো বুকের ভেতর। তারপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এসে চারপাশে তাকালো। হঠাৎই দৃষ্টি গিয়ে পড়ল ছাদের সিঁড়ির দিকে। ওপর থেকে আসছে হালকা বাতাস আর ম্লান চাঁদের আলো। সে একরকম ভয় নিয়েই ধীরে ধীরে ছাদে উঠে আসে। দরজার কাছে পৌঁছে থমকে গেল আহিয়া। মৃদু বাতাসে ওড়নাটা দুলে উঠল। আর ঠিক তখনই তার চোখ পড়ল আদনান রেলিংয়ের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে আধো অন্ধকার, কেবল চাঁদের ম্লান আলো তার মুখে পড়ে এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। এক হাতে জ্বলন্ত সিগারেট, মুখ থেকে ধোয়ার কণ্ডলে ছাড়ছে ধীর ভঙ্গিতে। আহিয়া একদম স্থির হয়ে গেল এই দৃশ্য দেখে। যেন শরীরের সব শব্দ হারিয়ে ফেলেছে সে। অবিশ্বাস্য ভরা চোখে তাকিয়ে রইল। যে আদনান তার শরীর স্বাস্থ্য নিয়ে এতটা সচেতন, সে কিনা সিগারেট হাতে দাঁড়িয়ে আছে। বিস্ময়ে তার মুখ থেকে বেরিয়ে আসলো, আদনান ভাই। চমকে ঘুরে তাকালো আদনান। আহিয়াকে দেখে এক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। তার চোখে বিস্ময় আর অস্বস্তি। তড়িঘড়ি করে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে মারিয়ে নিভিয়ে দিল। চারপাশের ধোয়া হাত দিয়ে সরিয়ে দিতে লাগলো, যেন কিছুই ঘটেনি এমন ভান করছে। আহিয়া বড় বড় পা ফেলে এগিয়ে এলো। কণ্ঠে বিস্ময় আর অভিযোগ মিশে আছে। আদনান ভাই, আপনি আপনি স্মোক করেন? আদনান হালকা নড়ে চড়ে দাঁড়ালো, ঘাড় চুলকে এদিক ওদিক তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। বরং নির্লিপ্ত গলায় প্রশ্ন করল, তুই এত রাতে ছাদে কেন এসেছিস? ভয় লাগে না তোর? আমি তো জানতাম আপনি ছাদে আছেন, তাই তো এলাম। কেন? আহিয়া এক সেকেন্ড চুপ থেকে বলল, একটা প্রশ্ন করব আদনান ভাই।
আদনান এবার চোখ তুলে তাকালো তার দিকে। চাঁদের আলোয় আহিয়ার মুখটা যেন আরও কমল লাগছে। চোখে একটু সংকোচ, তবু দৃঢ়তা আছে। সেই চোখ সরাসরি তাকাতে পারল না আদনান। হালকা দম নিয়ে মুখ ফিরিয়ে বলল, না। আবারও কিছুক্ষণ নীরবতা, শুধু বাতাসের শব্দ। এবার আহিয়া মৃদু কণ্ঠে ভেসে এলো, প্রায় অনুনয়ের সুরে। শুধু একটা প্রশ্ন করি না আদনান ভাই? সেই কণ্ঠের ভারে আদনানের অনর মনেও একটু নরম ভাব এলো। গম্ভীর গলায় বলল, ঠিক আছে, বল। আহিয়া হেসে আদনানের পাশ ঘেঁষে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। দুজনের মাঝখানে হালকা দূরত্ব, কিন্তু বাতাসের ঘন হয়ে আসে অস্থির এক নীরবতা। আদনানের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আপনি সেদিন বলেছিলেন আপনি রিদিকে এমনিতেও বিয়ে করতে না। যদি তাই হয় তাহলে রাজি হলেন কেন? কথাটা শুনে আদনান চোখ তুলে তাকালো আকাশের দিকে। চাঁদের আলোয় তার মুখে ভেসে উঠল অদ্ভুত এক হাসি। তাতে ব্যথা আছে, ঠাট্টা আছে, আবার অপূর্ণতার ছায়াও। সে ধীরে বলে উঠল, বাজি জিততে। আহিয়া অবাক হয়ে তাকালো, ভ্রুজোড়া কুঁচকে আবারও প্রশ্ন করল, বাজি? কিসের জন্য? আদনান নির্দ্বিধায় উত্তর দিল, তোর জন্য। বুকের ভেতর কেমন ধপ করে উঠল আহিয়ার। চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ, ঠোঁট শুকিয়ে এলো, ছোট্ট করে বলল, ও। আদনান তাকিয়ে রইল, চোখে প্রশ্নের আগুন। ও, তুই বুঝতে পেরেছিস আমি কি বলেছি? আহিয়া যদিও কিছুটা বুঝতে পেরেছে, তবুও দুই দিকে না সূচক মাথা নাড়ালো। আদনানের চোখ বন্ধ হয়ে গেল মুহূর্তের জন্য। নিজের ভেতরের আগুন সামলাতে পারছে না, কণ্ঠে কঠোরতা নিয়ে বলল, তাহলে ও বললি কেন? আহিয়া অনুভব করলো আদনান রেগে আছে। বুক কেঁপে উঠল তার। তাড়াতাড়ি মাথা নিচু করে বলল, আমি আসছি। এই বলে এক দৌড়ে সেখান থেকে চলে গেল। আদনান চেঁচিয়ে ডাকল, আহি, আহি। তার গলা কাঁপছে, কিন্তু ততক্ষণে আহিয়া আধো অন্ধকারের ভেতর মিলিয়ে গেছে। আদনান নিজের ক্রোধ সামলাতে না পেরে পাশের একটা ফুলের টবে জোরে লাথি মারল। মাটির টবটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ছাদের কোণে। আদনান আবারও একখানা সিগারেট জ্বালালো, মুখে পুড়ে এক দীর্ঘ টান দিল। ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে গেল মৃদু বাতাসের সাথে। এদিকে নিচতলায় এখন একেবারে নিস্তব্ধতা। ডাইনিং রুমের বাতিগুলো হালকা জ্বলছে। আহাদ নিচে কাউকে দেখতে পেল না। যেহেতু অনেক রাত হয়েছে, আবার সবাই ক্লান্ত ছিল, তাই যে যার মতো নিজের রুমে চলে গেছে। আহাদ বাণীকে কয়েকবার ডাকলো, তবে তার সাড়া পেল না। তাই নিজেই রান্নাঘরে ঢুকে দেখলো খাবার কি কি আছে। রান্নাঘরে ঢুকতেই হালকা বিরিয়ানির গন্ধ নাকে এসে ঢুকলো। চারদিকে চোখ বুলিয়ে দেখলো সব কিছু গুছগাছ করে ফ্রিজে তুলে রেখে দিয়েছে। শুধু বড় একটা হাঁড়িতে বিরিয়ানি ঢেকে রাখা, আর সেটা হালকা গরম বলে হয়তো রাখা হয়নি। আহাদ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো কি করবে। অতঃপর একটা প্লেট আর চামচ হাঁড়ির ওপর রেখে হাঁড়িসহ তুলে ওপরে চলে গেল। এমন সময় রুম থেকে হালিমা বেগম পানির বোতল নিয়ে বেরিয়ে আসে, আর চোখে পড়ে আদনান হাঁড়ি নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে যাচ্ছে। এদিকে বাণীও বেরিয়ে আসে। সে আহাদের ডাক শুনেছিল, তবে সে আসতে আসতে ততক্ষণে আহাদ চলে গেছে। হালিমা বেগম এটা দেখে নিয়ে এগিয়ে এসে অবাক হয়ে বললেন, বানিয়াপা, এটা কি দেখছি আমি? এই পাগল ছেলে কি পুরো হাঁড়ি নিয়েই উপরে চলে গেল? বাণী শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে নিয়ে বলল, আপা, আমি নতুন বউয়ের খাবার দিতে গেলাম, কিন্তু দরজা বন্ধ থাকায় ঢাকি নাই। মনে হয় এখন খিদা পাইছে, তাই আহাদ বাবা নিজেই খাবার নিয়ে গেছে। হালিমা বেগম হেসে উঠে বললেন, সে ঠিক আছে, কিন্তু তাই বলে হাঁড়ি সহ কে খাবার নিয়ে যায় বইয়ের জন্য? তার কথা শুনে বাণী আর হাসি চেপে রাখতে পারল না। দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। আহাদের সজ্জিত রুমটায় তখন পিনপতন নীরবতায় ভরপুর। চারপাশে মোমবাতির হলুদ আলোয় সাদা লালের মিলেমিশে তৈরি হওয়া একটা অদ্ভুত রোমান্টিক আবেশ। কিন্তু হৃদিতার মন যেন ঠিক তার বিপরীত। উদ্বিগ্ন, লজ্জায় কুঁকড়ে থাকা, ভয়ে বুক ধরফর করছে। সে চুপচাপ বসে হাত দুটো কলের মধ্যে জড়ো করে রেখেছে। বারবার পিটপিট করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে প্রতিটা কোণ। এমন সময় দরজা খোলার শব্দে চমকে তাকায় সেদিকে। আহাদ রুমে ঢুকছে, হাতে একটা হাঁড়ি। হৃদি চট করে দাঁড়িয়ে পড়ল, চোখ কপালে উঠে গেল আহাদের কাণ্ডে। মুখ প্রসারিত হয়ে গেল, আবার লজ্জার রেখাও ফুটে উঠল।
সে খিদে পেয়েছে বলেছিল বলে এই লোকটা হাঁড়ি সহ নিয়ে আসবে। সে কি এখন বসে বসে হাঁড়ির সামনে নিয়ে খাবার খাবে নাকি? আহাদ এগিয়ে এসে বাচ্চাদের মতো সরলভাবে জিজ্ঞেস করল। এটা কোথায় রাখবো? হৃদির মাথা আরও বেশি গুলিয়ে গেল। সে কি করে বলবে কোথায় রাখবে? আহাদ নিজেই চারদিকে একবার তাকিয়ে কার্পেটের এক কোণায় রাখলো হাঁড়িটা। এবার আর চুপ থাকতে না পেরে হৃদি বিস্ময়ের স্বরে বলে উঠল, কি করছেন আপনি? দেখছো না খাবার নিয়ে এলাম, তুমি তো বললে তোমার খিদে পেয়েছে। হৃদি কুণ্ঠিত গলায় বলল, হ্যাঁ, তাই বলে হাঁড়ি সহ নিয়ে আসবেন? আহাদ কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমার কতটুকু প্রয়োজন সেটা তো জানি না, তাই নিয়ে এলাম। আর তাছাড়া? আহাদ এবার ধীরে হৃদির একদম কাছে এসে দাঁড়ালো। ধীরে হাত তুলে তার কানের পাশে নেমে আসা চুলগুলো আলতো করে গুজে দিল। গভীর নেশাময় কণ্ঠে বলল, তাছাড়া পরের বার যেন কাছে এলে বলতে না পারো আমার খিদে পেয়েছে। একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল হৃদির শিরায়। আহাদ এবার হাঁটু মুড়ে বসে প্লেটে খাবার তুলে নিল। অতঃপর হৃদিকে বিছানায় বসিয়ে নিজে বসলো তার মুখোমুখি হয়ে। হৃদির এমন অনুভূতি হলো যেন তার বুকের ভেতর ছোট্ট কোনো ঢেউ উঠছে বারবার। চোখ নামিয়ে রাখলো খাবারের প্লেটের দিকে। আহাদ সেই দৃষ্টি লক্ষ্য করে নরম গলায় জিজ্ঞেস করল, বেশি খিদে পেয়েছে? হৃদি তাকাতেই দেখলো আহাদ ঠিক ওর ভেতরটা ভেদ করে তাকিয়ে আছে। তার গলা শুকিয়ে এলো, কণ্ঠ থেকে শব্দ বের হলো না, শুধু ছোট্ট করে বলল, আহাদ হেসে ফেলল, নড়ে চড়ে আরেকটু কাছে গিয়ে বসল। চামচ ভর্তি খাবার তার দিকে এগিয়ে দিল, চোখের ভাষায় বলল, খেয়ে নাও। হৃদি একটু ইতস্তত করলেও ভেতরে ভেতরে এক অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ল। যাকে পাবে না বলে এতদিন তার ভেতরে জ্বলেছে, আজ সে তার সামনে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? চামচটা মুখে নিতেই হৃদির চোখের কোণে বিন্দু অশ্রুকণা জমা হলো। মুখে খাবার থাকা সত্ত্বেও ঠোঁটজোড়া কেমন ফুলে উঠেছে অভিমানে। আহাদ তৎক্ষণাৎ প্লেট নামিয়ে তার মুখের দিকে তাকালো। স্পষ্ট বুঝতে পারল তার প্রেয়সীর মনে অভিমান জমেছে। সে আলতো করে তার গালে হাত রাখল, বৃদ্ধা আঙ্গুল দিয়ে অশ্রুকণা মুছল, গালে হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কি হলো? খারাপ লাগছে? হালকা নাক টানার শব্দ করে না সূচক মাথা নাড়ল হৃদি। আহাদ আবারও কোমল স্বরে বলল, তাহলে? হৃদি প্যাস প্যাস করে নাক টেনে হাতের পিঠ দ্বারা নাকটা মুছে নিয়ে বলল, আপনি যখন আমাকে আপনার করেই নেবেন তাহলে আমাকে এত কষ্ট কেন দিলেন? কেন সেদিন সবাইকে বলেননি? কেন সেই দিনই আব্বুর কাছ থেকে আমায় চাইলেন না? কথাগুলো তীরের মতো বিঁধল আহাদের হৃদয়ে। সে গভীর নিঃশ্বাস টেনে আহত গলায় বলল, ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি হৃদি, আমি শুধু চেয়েছিলাম তোমাকে নিরাপদে রাখতে। ভাবিনি তোমার সাথে এমন ভয়ঙ্কর কিছু করতে পারে। আর তাছাড়া আমি যদি সেদিন এসে বলতাম, তোমার হিটলার বাপ কখনোই মেনে নিত না। কেন মেনে নিত না? এই যে দেখুন, আমি আপনার সামনে বসে আছি। হালকা হাসলো আহাদ। হৃদি উল্টে প্রশ্ন করল, হাসছেন কেন? বলুন না। আহাদ তার স্বভাবসুলভ ভঙ্গিতে বা হাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিয়ে বলল, আমি তোমাকে পেয়েছি কারণ আমি চেয়েছি। তোমার আব্বু বাধ্য হয়ে রাজি হয়েছে, আর তাকে বাধ্য আমিই করেছে। মানে? আহাদ এবার আরেকটু ঝুঁকে বসলো হৃদির দিকে, চোখে চোখ রেখে বলল, সেদিন যদি আমি কিছু বলতাম তাহলে তোমার আব্বু আদনানের সাথে বিয়ে ভেঙে দিত, ঠিকই সাথে তোমাকে হয়তো গ্রামে নিয়ে যেত। তাই আমি ইচ্ছে করে বিয়ে হতে দিয়েছি, কারণ বিয়ের দিন বর পাল্টে গেলেও তোমার আব্বুর কিছু করা থাকবে না। সম্মানের প্রতি বড্ড লোভ তোমার আব্বুর। অন্তত সেদিক বিবেচনা করে যে রাজি হবে তা শতভাগ নিশ্চিত ছিলাম। একটু বিরতির পর নিচু গলায় যোগ করল, তবুও যদি রাজি না হতো তাহলে অন্য ব্যবস্থা করতাম। আহাদের কথায় আর চোখের দুষ্ট ঝিলিক দেখে হৃদি ভ্রু কুচকে ঠোঁট উল্টে তাকিয়ে রইল। ওর ওই সেই বাচ্চামি দেখে আহাদও হেসে ফেলল। তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে তার নাক টেনে নাকে টোকা দিয়ে বলল, আর কিছু জানার আছে হৃদি রানী? হৃদি অপর নিচ মাথা ঝাঁকালো। আহাদ জিজ্ঞেস করল, আবার কি বলে ফেলেন? হৃদি নিচু গলায় মিনমিনিয়ে বলল, আমি যে আপনার অনুমতি ছাড়াই লাল শাড়ি পরেছি, আপনি কিছু বললেন না যে? আহাদ ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি টেনে আনলো, ধীরে ঝুঁকে পড়ল খুব কাছে, এত কাছে যার তার নিঃশ্বাসের অনুভূতি হচ্ছে হৃদির গালে। হিস হিসিয়ে বলল, কারণ আমি জানি আপনি আমার জন্যই পড়েছেন। হৃদির চোখ ছলছল করে উঠল। কোনো উত্তর বের হলো না মুখ থেকে। আহাদ এবার প্লেট হাতে নিয়ে বলল, হয়েছে, এখন আর প্রশ্ন না।
আজকে অনেক বেশি প্রশ্ন করেছেন, এবার চুপচাপ খেয়ে নিন। হৃদিও আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। খাওয়ার শেষে আহাদ বৃদ্ধা আঙ্গুল দিয়ে তার ঠোঁটের কোণে লেগে থাকা দানাগুলো মুছে দিল। পানির গ্লাস এগিয়ে দিল। কোমল গলায় বলল, আমি এগুলো রেখে আসছি, তুমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিও, কেমন? হৃদি শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আহাদ রুম থেকে বের হওয়া মাত্রই তার বুক আবার তীব্র ধুকপুক শুরু করে দিল। আয়নার সামনে গিয়ে সে কিছু গহনা খুলে নিজেকে হালকা করল। তারপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। হঠাৎই আবার পায়ের শব্দ হলো। হৃদি বুঝতে পারল আহাদ আসছে। তার বুকটা কেমন করে উঠল। সেই সময় তো খিদের অজুহাত দিয়েছে, এবার কি করবে? চারিদিকে তাকিয়ে কোনো উপায় না পেয়ে দ্রুত পাশের আলমারির দরজা খুলে ভেতরের কাপড় এর এক পাশে ঠেলে নিজেকে গুটিয়ে বসে পড়ল। আহাদ রুমে ঢুকেই তার প্রেয়সীকে খুঁজে পেল না। বুড়ো কুঁচকে গেল তৎক্ষণাৎ। গলার স্বর খানিকটা উঁচু করে ডাকল, রেডি রেডি। তবে কোনো আওয়াজ এলো না। হৃদি নিজের নিঃশ্বাসটা অবধি রোধ করে রেখেছে। আহাদ হৃদিকে না পেয়ে রুম থেকে বেরিয়ে গেল। ভাবলো আহিয়ার কাছে গেছে হয়তো, কিন্তু রুম থেকে বের হতেই সামনে পড়ল আদনান। দুভাই আবারও মুখোমুখি হলো। আদনানকে দেখেই আহাদের চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে গেল। আদনান পেশি টান টান করে নিজেকে সামলানোর চেষ্টা করছে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। গলা ভারী করে বলল, এত রাতে শখের বউ রেখে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস, ভাবার বিষয়। আহাদ কৃত্রিম হাসি টেনে বলল, ভাবা ভাবির কিছু নাই, শখের বউ লুকোচুরি খেলছে আমার সাথে, ও কি করছে? বলেই আদনানের কাঁধ ঘেঁষে সোজা আহিয়ার রুমের দিকে চলে গেল। আদনান তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে পরাজয়ের দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, আই ঠিক বলেছি, দুইটাই আত পাগল। এদিকে আহাদের সারা শব্দ না পেয়ে হৃদি ধীরে আলমারি থেকে বেরিয়ে আসে। বিছানার কোণে বসে পা দুটো তুলে পিছনে হালকা হেলে বসল। ক্লান্ত দেহ বিছানা পেয়ে চোখের পাতা ভারী হয়ে এলো। কিছুক্ষণ পর আহাদ হৃদিকে সারা বাড়ি খুঁজে না পেয়ে আবার রুমে ফিরে আসলো। আর এসে দেখে হৃদি বিছানায় আধশোয়া অবস্থায়, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, বোঝা যাচ্ছে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। আহাদ ধীরে এগিয়ে যায় কাছে, নিঃশব্দে পাশে বসে। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেই ঘুমন্ত কমল মুখটার দিকে। এক হাত মাথার পাশে, চোখ বন্ধ, চোখ একটু ফাঁক। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা নড়াচড়া সব তার মনে আগুন ধরাচ্ছে। হঠাৎ হৃদি একটু কেঁপে উঠল। হয়তো ঠান্ডা লাগছে হৃদির। আহাদ ভ্রু কুঁচকে তাকালো এসির দিকে। দ্রুত এসির তাপমাত্রা বাড়িয়ে দিল। অতঃপর তার মাথার নিচের বালিশটা ঠিক করে দিয়ে মুখের ওপরে চুলগুলো সরিয়ে দিল আলতো হাতে। তখন রাতের শেষ প্রহর চলছে। চাঁদের আলো ঢুকেছে পর্দার ফাঁক দিয়ে। আহাদ আরও কিছুক্ষণ প্রেয়সীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তার ভেতরে তখন হাজারো ঝড়, হৃদয়ে অনিয়ন্ত্রিত দহন। মাথা চারা দিয়ে উঠল অবাধ্য অনুভূতির দল। কোনো রকম নিজেকে সামলে চলে গেল বারান্দার দিকে। রাতের মৃদু হাওয়া এসে ছুঁয়ে গেল তার এলোমেলো ধূসর চুলগুলো। একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে ছোট ছোট নিঃশ্বাসে টানতে লাগলো, যেন এই মুহূর্তে তার ভেতরের অজানা দাহটাকে নিভানোর ক্ষুদ্র চেষ্টা করছে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে তাকায় বিছানার ঘুমিয়ে থাকা তার প্রেয়সীর দিকে। আবার অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে, কারণ এখন তার পৃথিবী এই মেয়েটাই।